নমস্কার, দেখছেন জি ২৪ ঘন্টা। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি জি ২৪ ঘন্টা হেলথ কনক্লেভ সিজন 5 আলোচনা চক্র পর্ব 2। আলোচনা চক্রের শুরুতেই বিষয় সম্পর্কে আপনাদের অবগত করব। এই মুহূর্তে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, জনস্বাস্থ্য সুরক্ষা এবং আপদকালীন ব্যবস্থা। এবং এই আলোচনার চক্রে যারা বিশিষ্ট অতিথি রয়েছেন তাদের সঙ্গে শুরুতেই আলাপ করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন প্রফেসর অ্যান্ড ডিন ডক্টর শান্তনু আচার্য, আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, আপনাকে স্বাগত। শ্রী মলয় পীঠ, প্রেসিডেন্ট, শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, আপনাকেও স্বাগত আমাদের এই আলোচনায়। ডক্টর ত্রিনাথ চট্টোপাধ্যায়, ম্যানেজিং পার্টনার, পুরুষোত্তম হোমিও বিকাশ ল্যাবরেটরি, আপনাকেও স্বাগত। ডক্টর এম শামীম, ডিএম নিউরোলজি গোল্ড মেডেলিস্ট, এমআরসিপি এসসিই লন্ডন, নিমহান্স ব্যাঙ্গালোর, আপনাকেও স্বাগত। এবার আমাদের যে বিশেষ আলোচনা, সেই আলোচনায় আসব। আমি ডক্টর শান্তনু আচার্যের কাছে আমার প্রথম প্রশ্ন, ক্যান্সার হবার পিছনে কি কি কারণ থাকে? যারা উদ্যোক্তা আছেন তাদের প্রত্যেককে আমি আমার শুভেচ্ছা জানাই এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। এরপর আমি বেসিক্যালি অঙ্কোলজিস্ট এবং এখন ডিন হিসাবে আছি আরজিকর মেডিকেল কলেজ। তো যাই হোক, প্রথম প্রশ্ন, ক্যান্সার কী কারণে হয়? এই ক্যান্সার কী কারণে হয় তারও একটা কোনো পার্টিকুলার যদি উদাহরণ থাকতো যে এই কারণে হয়, তাহলে এতদিনে ক্যান্সার রোগটার একটা ওষুধ বা কিছু একটা বেরিয়ে যেত, মানে ক্যান্সার রোগটা নিয়ে এত কিছু আলোচনা হতো না। তো ক্যান্সারের কোনো স্পেসিফিক কারণ নেই, নানান রকম কারণে হতে পারে। তার মধ্যে যেমন কিছু ইনফেকশন আছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেমন আছে জেনেটিক চেঞ্জ, জেনেটিক কারণ, তার মধ্যে আমরা যেগুলো খুব বেশি আলোচিত হয় যেমন ব্রাকা। নাম্বার 3, দ্যাট ইজ এনভায়রনমেন্ট, আমাদের এই যে এনভায়রনমেন্ট পলিউশন, সেটা একটা কারণ। তারপরে যেটা হচ্ছে কিছু হরমোনজনিত কারণ, বংশগত কারণ, এই সমস্ত বিভিন্ন কারণ সংগঠিত হয়েই ক্যান্সার তৈরি হয়। তো ক্যান্সারের কোনো স্পেসিফিক কোনো কারণ এখনো পর্যন্ত জানা যায়নি যে এই কারণেই হবে, বহু কারণেই হতে পারে। সাধারণত ক্যান্সার আমরা জানি খুব ব্যয়বহুল চিকিৎসা। সেই জায়গায় যদি সত্যি এটা ব্যয়বহুল হয়, তাহলে সাধারণ মানুষ এই ক্যান্সারের চিকিৎসা করবেন কিভাবে? এইটা আমি বহু আলোচনাতে বলেছি, বহু আলোচনা সভায়, যে ক্যান্সার বর্তমানে পশ্চিমবঙ্গে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থাটা অত্যন্ত উন্নত। এবং কেন উন্নত? কারণ আমি সরকারি জায়গা থেকে বলবো যে মেডিকেল কলেজ সব জায়গাতেই ক্যান্সার চিকিৎসার যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার যেটা বলি সেটা উন্নত। এবং এখন যেটা স্বাস্থ্যসাথী কার্ড, আমি তো বলবো এটা একটা মানে মিরাকল। এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে এখন যে কোনো ক্যান্সার রুগী বিভিন্ন প্রাইভেট জায়গায় তারা চিকিৎসা করাতে পারেন। অতএব ক্যান্সার চিকিৎসাটা ব্যয়বহুল এটা আমি একদমই মানতে রাজি নই, অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গে। এটা যারা বলছেন তারা ঠিক বলছেন না বা সঠিক তথ্য দিচ্ছেন না। অনেক ধন্যবাদ মলয়বাবু, আপনার কাছে আসবো। এআই ও টেলিহেলথ ভিত্তিক পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স চালুর মূল উদ্দেশ্য জানবো আপনার কাছ থেকে, এবং এই কোর্সগুলোর জন্য এনএমসি ও সরকারি অনুমোদন পেতে আপনারা কী ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং অনুমোদন প্রক্রিয়ায় কোন বড় চ্যালেঞ্জগুলোর সম্মুখীন আপনাদের হতে হয়েছে এবং সেটাকে কেন গুরুত্বপূর্ণ মনে করেন? এবং অবশ্যই যেহেতু আমাদের বিষয় জনস্বাস্থ্য সুরক্ষা এবং আপদকালীন ব্যবস্থা, সেক্ষেত্রে কী কী সাপোর্ট আপনারা দিতে পারেন? দেখুন, আজকে বিশ্ব অনেকটা এগিয়ে গেছে। গুগল ব্যাকডেটেড হতে চলেছে। এলন মাস্কের কথা যদি ভাবেন তাহলে আপনি দেখুন গাড়িতে বা মহাকাশ অভিযানে প্রযুক্তি কোন জায়গায় চলে গেছে। হেলথও আমার মতে এটা সম্ভব, কিন্তু এটা তো ডাক্তারবাবুরা করবেন। অতএব ডাক্তারবাবুদের যে কোর্সগুলি আছে, বিশেষ করে মাস্টার ডিগ্রিতে, এর মধ্যে এআই এবং ডিজিটাল সিস্টেম অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন। এই প্রয়োজনীয়তার কথা ভেবেই আমরা যাতে এনএমসির কাছে সিলেবাস তৈরি করার কথা ভাবছি এবং আমরা লেটারও দিয়েছি, সেখান থেকে উত্তরও এসছে, আমরা তার প্রস্তুতি চালাচ্ছি। বিশেষ করে এই মুহূর্তে আমরা 100 জন ডাক্তারবাবুকে ওয়ার্ল্ডব্যাপী সংযোগ করতে পেরেছি এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই রকম ধরনের 50 জনকে আমরা যোগাযোগ করেছি বা তেনারা যুক্ত।
আমরা সিলেবাসটাকে তৈরি করছি। আমরা সিলেবাস তৈরি করার তো কেউ নেই, খসড়া তৈরি করছি। এই খসড়াটি আমরা এমএমসিকে দেবো এবং বিভিন্ন আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা চাইছি মাস্টার ডিগ্রির মধ্যে টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলি আইসিইউ, টেলিরেডিওলজি এবং এআই অন্তর্ভুক্ত হোক। এইটা যদি অন্তর্ভুক্ত করা যায়, হেলথ সেক্টরের আমূল পরিবর্তন ঘটবে। আপনি দেখবেন যদি যে কোনো গুগলে সার্চ করে বা ইউটিউবে, আজকে গাড়ির ক্ষেত্রে বলুন, মহাকাশ অভিযানের ক্ষেত্রে বলুন, পৃথিবীটা বদলে গেছে। এটা সম্ভব। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা বোলপুরে বসে অথবা ত্রিপুরায় মেডিকেল কলেজে বসে অল ওয়ার্ল্ডে ম্যানপাওয়ার সাপ্লাই করতে পারবো, অল ওয়ার্ল্ডে প্রযুক্তি সাপ্লাই করতে পারবো। যেটা সবচেয়ে বড় অভিশাপ বলে আমরা ধরে নিচ্ছি যে বেকারত্ব। তাহলে প্যারামেডিক্যাল এবং নার্সিং কোর্সগুলোতে যদি আমরা এই ট্রেনিং দিয়ে মাল্টি জায়গায় নিয়ে আসতে পারি, অর্থাৎ এআই বা টেলি সিস্টেমকে যদি যুক্ত করে দিতে পারি, তাহলে এই ম্যানপাওয়ারগুলো সাপ্লাই করি যে কোনো পৃথিবীর প্রান্ত থেকে যে কোনো রোগকে দেখা সম্ভব। আর আপনার কথার সূত্র ধরে আমার আরও একটা বিষয় জানতে ইচ্ছে করছে যে টেলিমেডিসিন, টেলি রেডিওলজি, টেলিপ্যাথোলজি এবং টেলি আইসিইউ পরিষেবা চালুর পেছনে বর্তমান যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে তার কতটা প্রয়োজন আপনি মনে করেন? যেহেতু আরও একবার বলছি, আমাদের বিষয় জনস্বাস্থ্য সুরক্ষা এবং আপৎকালীন ব্যবস্থা, এগুলো বাস্তবায়নে কোন প্রযুক্তি এবং মানব সম্পদের, হিউম্যান রিসোর্সের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? দেখুন, আমি প্রথমেই বললাম, আমরা যেটা বলছি সেটা তার কোনো কোর্স ফ্রেম হয়নি, তার কোনো সিলেবাস হয়নি এবং আইনগত জায়গায় বৈধ জায়গা আসেনি। যদি এটা করা যায়, মাস্টার ডিগ্রিতে আনা যায়, তাহলে শহর বা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা বলতে কিছু থাকবে না। অর্থাৎ এখানে বসে একটা লন্ডনের ডাক্তারের সঙ্গে আলোচনা করে তিনি এখানেই কাজটা করে নিতে পারবেন, ওখানে বসে একটা প্যারিসের ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে এখানে থেকে ওখানে কাজ করে নিতে পারবে। সেটা কিন্তু হসপিটালটা কোথায় অবস্থান এটা কোনো কিছু নির্ভর করবে না। তিনি যেখানে আছেন সেখানেই হসপিটালটা অবস্থান, রুগী যেখানে আছে তেনার কাছে আছে। এটা সম্ভব। আপনি এই জন্যই বলছেন যে এই পরিকাঠামো যেটা আপনারা রেখেছেন সেটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারবে খুব তাড়াতাড়ি, যদি প্রযুক্তিগত দিক থেকে আপনারা যে ভাবনাগুলো রেখেছেন সেগুলো বাস্তবে হতে পারে। দেখুন, আবারও বলি, এটা তো মেডিকেল সায়েন্স। আমি ভাবলেই কিছু হবে না, আমি কিছু করতে পারবো না। এনএমসি অনুমোদন দেবে, কোর্স পড়ানো হবে, ডাক্তার যখন ভাববে তখন এটা হবে। আজকের দিনে ধরুন, আমি আমার মতে বলছি, যদি এটা আজকের দিনে সোনোগ্রাফি বলুন বা যে কোনো ধরুন কোনো যন্ত্রে কোনো কিছু কাউকে লাগবে না, শুধুমাত্র যন্ত্র দিয়েই সব কিছু টেস্ট হয়ে যাবে। সেটা তো অনুমোদন নয়, অতএব হবে না। সেই জন্য আমার বক্তব্য হচ্ছে এটা সিলেবাস তৈরি করতে হবে, এনএমসির অনুমোদন করতে হবে। এনএমসি অনুমোদন হলে পড়াশোনা করবে তিনি, ডাক্তারবাবু, তিনি যখন এটা করবেন এটা বাস্তব সম্ভব। তা নাহলে তো এলন মাস্কই গাড়িতে যেমন করে দিয়েছে মানব দেহতেই করে দিত। একটা চেইন সিস্টেম আপনি মনে করেন এটাকে বাস্তবায়নের জন্য? সেটা অবশ্যই যা যা উনি বললেন সেটা হলে মানুষ নিশ্চয়ই তার সুবিধে ভোগ করবে। আমি এবার ডক্টর চ্যাটার্জির কাছে আসবো। মেদিনীপুরের মতো জেলায় হোমিওপ্যাথি কিভাবে সাশ্রয়ী চিকিৎসা হিসেবে সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে পারবে, আরও গ্রহণযোগ্য হবে, আরও সহজলভ্য হয়ে যেতে পারে, এবং আপৎকালীন অবস্থায় হোমিওপ্যাথি কিভাবে মানুষকে সাহায্য করতে পারে, এমার্জেন্সি সিচুয়েশনে সাপোর্ট কিভাবে হবে? আপনার প্রশ্নের শেষ থেকেই শুরু করছি যে আপৎকালীন অবস্থা আমাদের এমন কিছু মেডিসিনস যেগুলো আছে, যেগুলোর নাম আমি বলতে চাই। যেমন ধরুন, আমার নিজের প্র্যাকটিস লাইফে দেখা একটি ছেলে অ্যাক্সিডেন্ট করে তার বুকে ব্লিডিং হচ্ছে এবং সেখানে দেখা গেছে যে আমরা আর্নিকা মাদার টিংচার বলে একটা মেডিসিন তাকে খাওয়াতেও পারিনি, তাকে স্মেল করি আমরা কলকাতা অবধি ট্রান্সপোর্টেশন করিয়ে আনিয়েছিলাম অ্যাম্বুলেন্সে, এবং এখানে এসে আমরা যা রিপোর্ট পেয়েছি যে তার ব্লিডিং অনেকটাই কমে গেছে। প্লাস ধরুন হাঁপানির মতো রোগের ক্ষেত্রে আমরা ব্যাসিলাস স্টেন বলে একটা মেডিসিন আমরা দিই এবং খুব ভালো কাজ হয়। আপৎকালীন ব্যবস্থাতে তো এই মেডিসিনগুলো লেগেই থাকে। এছাড়াও ধরুন ক্রনিক কেস,
বা অ্যাকিউট কেসগুলোতেও আমরা দারুণভাবে সাফল্যের সাথে কাজ করে এগিয়ে চলেছে হোমিওপ্যাথি। এবং আপনি এই যে বলছেন আপৎকালীন ক্ষেত্র যেটা গ্রামাঞ্চলের ক্ষেত্রে হয়, মানুষ তো সবসময় পৌঁছতে পারে না হসপিটালে, কোন কোন মেডিসিন সঙ্গে রাখলে, ঘরে রাখলে, কাছে রাখলে সুবিধে হবে তাদের জন্য? দেখুন, এক্ষেত্রে আমরা কিছু কিছু পলিক্রেস্ট রেমেডির কথা বলে থাকি। পলিক্রেস্ট রেমেডি মানে ধরুন আমি আপনাদের চ্যানেলেই বলছি, যেমন ধরুন নাক্স ভূমিকা, ডাইজেশন বা এই ধরনের প্রবলেম। দেখুন, এভাবে তো মেডিসিনকে ব্যাখ্যা করা যায় না, তাও যেমন ধরুন নাক্স ভূমিকা, আর্নিকা, রাস্টক্স, ব্রায়োনিয়া, এই ধরনের কার্বোভেজ, মার্কসল, এই ধরনের মেডিসিনগুলো যদি আমরা রাখতে পারি, পলিক্রেস্ট রেমেডিগুলো, এগুলো আমাদের ঘরে বসেই আমরা কিন্তু সুন্দরভাবে একটা রোগকে আমরা ম্যানেজমেন্ট করতে পারি, যদি আমি ড্রাগটাকে জানতে হবে। হোমিওপ্যাথি চিকিৎসা প্রত্যন্ত এলাকায় আমি যেটা বললাম যে কিভাবে পৌঁছে দেওয়া সম্ভব, এবং হোমিওপ্যাথি পরিষেবাকে যুক্ত করে কিভাবে গ্রামীণ এবং প্রত্যন্ত এলাকায় রোগীদের জন্য দ্রুত রোগ নির্ণয় এবং চিকিৎসার ক্ষেত্রে তাদের পরিষেবা আরও বেশি করে দেওয়া সম্ভব, আপনারা কি ভাবনা চিন্তা করছেন আগামী দিনের জন্য, যদি একটু বিস্তারিত বলেন। দেখুন, এক্ষেত্রে সরকারি এবং বেসরকারি আমাদের প্রত্যেককেই কিন্তু উদ্যোগ নিতে হবে। আমি সরকারিভাবে যদি বলতে চাই, আমাদের প্রত্যেকটি অঞ্চলে কিন্তু একটি করে স্বাস্থ্যকেন্দ্র আছে। সেই স্বাস্থ্যকেন্দ্রে যেমন একজন করে এলোপ্যাথিক ফিজিশিয়ান বসেন, সেরকম আমাদের হোমিওপ্যাথিক ফিজিশিয়ানও থাকেন। আমার মনে হয় যদি অঞ্চল ছেড়েও গ্রামে গ্রামে আমরা স্বাস্থ্যকেন্দ্রগুলোকে পৌঁছাতে পারি, তার কারণ হচ্ছে আমাদের যারা বিএইচএমএস করছি, আমরা যারা হোমিওপ্যাথি ডিগ্রি কোর্সটা নিয়ে পড়াশোনা করে ফিল্ডে আছি, অনেককেই দেখেছি যে তাদের কোনো কর্মসংস্থান নেই, তারা নিজস্ব প্রাইভেট প্র্যাকটিসের মধ্যে তারা নিজের জীবনযাপন করে। তাদেরকে যদি কোনো একটা সিস্টেমে ফেলে ওইসব গ্রামে গ্রামে আমরা পৌঁছে দিতে পারি, মানে গভর্নমেন্টের তরফ থেকে, তাহলে কিন্তু খুব সহজলভ্য হবে এবং খুব মানুষের কাছে চটপট আমরা পৌঁছে যেতে পারবো। যেমন আমি মেদিনীপুর বা ঝাড়গ্রাম এই জেলাগুলি ভীষণভাবে ঘুরে আমি দেখেছি যে বহু ডাক্তারবাবু আছেন, আমার কিছু কিছু নাম মনে পড়ছে, যেমন আমার বাবা গত হয়েছেন ডক্টর তারক প্রসাদ চ্যাটার্জি, তিনি গাইনির এইচওডি ছিলেন মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের, ডক্টর বিশ্বজিৎ পড়িয়া, ডক্টর অসীম দাস ঝাড়গ্রাম, এই ধরনের বেশ কিছু ডক্টরবাবু আছেন যারা কিন্তু প্রত্যন্ত গ্রামের মধ্যে গিয়ে রোগীদের চিকিৎসা করেন এবং খুব স্বল্প খরচে মানুষের রোগ উপশম করে দেন। বেশ, অনেক ধন্যবাদ। আমি ডক্টর শামীমের কাছে আসবো। অনেকেই মনে করেন ভুলে যাওয়া বা ডিমেনশিয়া সারানো যায় না, তারা আশাহত হয়ে যান, তাদের আশার আলো কিভাবে আপনি জোগাতে পারেন? আপনার গবেষণার যে অভিজ্ঞতা সেই অনুযায়ী ডিমেনশিয়ার শুরুর পর্যায়ে কিভাবে চিকিৎসা করা সম্ভব, যদি একটু এক্সপ্লেন করেন। দীর্ঘকালীন নিমহ্যান্স ব্যাঙ্গালোরে কাজের সুবাদে এবং বর্তমানে ব্যাঙ্গালোরের হোয়াইটফিল্ডের সত্য সাই বাবা হাসপাতালের সঙ্গে যুক্ত থাকার সুবাদে এবং এখন হাওড়ার বিএস ডায়াগনস্টিক্সে বিভিন্ন নিউরো পেশেন্টের কাছ থেকে আমরা এটাই দেখে থাকি, যারা ভুলে যান নিজের নাম, পরিচিত মুখ, রাস্তাঘাট, ক্যালকুলেশন, জামা পরা বা কোথায় একটা জিনিস রেখে অন্য জায়গায় খোঁজা, বা রান্নায় লবণ কম দিল বা রান্নাটাই ভুলে গেল, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত রোগ নিয়ে যে সমস্ত পরিবার পরিজনের লোকজনরা আসেন, সবাই একটাই কথা বলেন যে ডাক্তারবাবু, আমরা তো অনেক ডাক্তারের কাছে ঘুরেছি, আমরা জেনেছি যে আমার বাবার বা মায়ের মাথাটা শুকিয়ে গেছে, সেটা আর সারবে না, তাহলে কি এভাবেই চলবে? আর এই পয়েন্টটা থেকেই আমরা 2023-24 সালে নিমহ্যান্স ব্যাঙ্গালোরে পৃথিবীর সবচেয়ে বড় রিসার্চটা করে ফেলি, ট্রিট দেম স্টাডি। সেই ট্রিট দেম স্টাডিতে আমরা প্রায় 1800টা ডিমেনশিয়া পেশেন্ট ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় এবং বাংলাদেশেরও কিছু পেশেন্ট, তাদের মধ্যে একটা পরীক্ষা করে দেখি যে অন্তত 20% পেশেন্ট, প্রতি 100 জনের মধ্যে 20 জন পেশেন্টের ডিমেনশিয়া সঠিক চিকিৎসা এবং দ্রুত ডায়াগনোসিস করার মধ্যে দিয়ে পরিপূর্ণ সারিয়ে তোলা যায়। তার মধ্যে আমরা যেটা খুঁজে পাই সেটাকে আমরা বলি ডুয়াল ইটিওলজি ডিমেনশিয়া, ডিইডি। কীরকম? মানে ধরুন একটা পেশেন্টের মাথার ক্ষয়জনিত কারণে ডিমেনশিয়া রোগ হয়েছে, তিনি ভুলে যাচ্ছেন, তার মাথার কার্যক্ষমতা কমে গেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার বিভিন্ন ভিটামিনস কম হতে থাকতে পারে, তার বা অন্য কোনো রোগ থাকতে পারে, যেমন ধরুন শ্রবণ শক্তি কমে যাচ্ছে কিংবা দৃষ্টিশক্তি কমে যাচ্ছে ইত্যাদি, বা অন্য কোনো অটোইমিউন রোগ বা অন্য কোনো রোগ যেটা বডিকে গ্রাস করে ফেলে ডিমেনশিয়া সিমটমটাকে বাড়িয়ে তুলছে, সেগুলো যদি আমরা দ্রুত নির্ণয় করে চিকিৎসা করতে পারি, তাহলে 20% ডিমেনশিয়া পেশেন্ট
পেশেন্ট কিন্তু পরিপূর্ণ সুস্থ বা আংশিক সুস্থ হয়ে যেতে পারে। এবং এই রিসার্চটা ক্যানাডিয়ান জার্নাল অফ নিউরোলজিক্যাল সায়েন্সে পাবলিশড এবং ওয়ার্ল্ড ফেডারেশন অফ নিউরোলজিতে, যেটা নিউরোলজিস্টদের সবচেয়ে বড় রিসার্চের প্ল্যাটফর্ম, সেখানে আমরা প্রেজেন্টও করি। আমি এই লক্ষণগুলো একটু জানতে চাইবো। উপসর্গ কি, মানে কি দেখলে আমরা বুঝতে পারবো যে এই ভুলে যাওয়ার অসুখটা হওয়া শুরু হয়েছে? কোনো একটা মানুষ ধরুন একটা চাবি একটা জায়গায় রাখলো, রেখে অন্য জায়গায় খুঁজছে, সে পাচ্ছে না সে কোথায় রাখলো জিনিসটা। একটা পরিচিত মানুষ এসছে, নামটা পেটে আসছে কিন্তু মুখে আসছে না। আপনার বয়স্ক মা খাবারে যেভাবে বানাতেন, এখন খাবারের স্বাদটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এক সময় লবণ বেশি দিয়ে ফেলছেন, এক সময় দিচ্ছেনই না। স্টোভটা জ্বালিয়ে রেখেছেন, দুধটা পুড়ে গেছে, তার খেয়ালই নেই। একটা রাস্তায় যেতে গিয়ে পরিচিত রাস্তা অন্য রাস্তায় চলে গেল, রাস্তাটা হারিয়ে ফেললো, আপনি ভাবলেন পাগল হয়ে গেছে কিনা। না, এগুলো সমস্ত কিছু ডিমেনশিয়ার লক্ষণ হতে পারে। ধরুন একটা মানুষ খুব গম্ভীর প্রকৃতির ছিলেন, বয়স বাড়তে হঠাৎ করে শিশু সুলভ হয়ে গেল, যেটাকে আমরা বুড়ো বয়সে ভীমরতি অনেক সময় বলে থাকি। এই সমস্ত কিছু ডিমেনশিয়া রোগের লক্ষণ হতে পারে। এবং আরেকটা কথা বলে রাখা ভালো, জিবিডি গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ, যেহেতু এটা জনস্বাস্থ্য সুরক্ষার একটা প্রোগ্রাম, জিবিডি জানাচ্ছে আমাদেরকে যে 2050 সাল আস্তে আস্তে প্রতি 100 জন মানুষের মধ্যে অন্তত 20 জন, মাইন্ড ইট, 5 জনের মধ্যে 1 জনের ডিমেনশিয়া রোগ হতে পারে। কেন? কেন? তার কারণ হচ্ছে যে যেভাবে আমাদের লাইফস্টাইল প্রোগ্রেস করছে, ক্রনিক ডিজিজ প্রোগ্রেস করছে, কিংবা লাইফের লঞ্জিভিটি বেড়ে যাচ্ছে, দীর্ঘায়ু যখন মানুষ হচ্ছে তখন বয়সজনিত রোগগুলোর প্রবণতা আরও বেড়ে যাচ্ছে। অতিরিক্ত মেডিসিন খেয়ে কি হতে পারে এটা? ডিমেনশিয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে অবশ্যই মেডিকেশন ওভার ইউজ, সাইড এফেক্ট অফ মেডিকেশন ইজ আ কনসার্ন, কিন্তু তার সঙ্গে সঙ্গে যেগুলো আনকন্ট্রোলড, ডায়াবেটিস, আনকন্ট্রোলড ব্লাড প্রেশার বা রিকারেন্ট স্ট্রোক, বারবার হওয়া স্ট্রোক ইত্যাদি। এখানে যদি আপনি এটা ভাবেন যে ডিমেনশিয়া অতিরিক্ত বেড়ে যাচ্ছে, তো আটকাবো কী করে? সেক্ষেত্রে আমাদের রিসার্চে আমরা দেখাই, এবং এইটাও অন্যান্য রিসার্চেও এসছে, সেটাকে আমি বলি ডিমেনশিয়া দমনের 7 কাহন, ABCDEFG। এ মানে হলো অ্যাক্টিভ লার্নিং বা মেন্টাল অ্যালার্টনেস। আমরা সারা জীবন যেন নিজেদেরকে পড়াশোনা বা নতুন জিনিস জানার মধ্যে যেন রাখি, যাতে করে মেশিন যতই দামি হোক না কেন ফেলে রাখলেই জং ধরবে। আমাদের মগজাস্ত্র ঠিক সেরকম, মগজাস্ত্রকে ব্যবহার করতে হবে। বি, ব্রেকিং দ্য ব্যাড হ্যাবিটস। যারা স্মোকিং, ধূম্রপান বা মদ্যপান করেন তাদের মধ্যে ডিমেনশিয়ার রিস্ক বেড়ে যায়। সি মানে কোমরবিডিটি, যাদের আনকন্ট্রোলড ব্লাড প্রেশার, ব্লাড সুগার আছে, তাদের ব্রেনের মধ্যে ছোট ছোট মাইক্রো স্ট্রোকস হতে থাকে, যেখান থেকে আমাদের স্মৃতির জায়গাগুলো নষ্ট হয়ে যায়, সেখান থেকে ডিমেনশিয়া হতে পারে। ডি মানে হলো ডায়েট। জাঙ্ক ফুড বা যে সমস্ত আমরা প্যাকেজড ফুডগুলো খাই, যার মধ্যে MSG, মনোসোডিয়াম গ্লুটামেট বা ইত্যাদি বিভিন্ন প্রিজারভেটিভ থাকে, সেগুলো ডিমেনশিয়া বাড়িয়ে দিতে পারে। ওই জন্য মেডিটেরিয়ান ডায়েট, হেলদি ডায়েট, ফ্রেশ ভেজিটেবলস, এগুলো ডিমেনশিয়া কমাতে পারে। ডি, ই মানে এক্সারসাইজ। প্রতিনিয়ত 30 মিনিটের এক্সারসাইজ, এরোবিক এক্সারসাইজ, জাস্ট হাঁটা, এটা ডিমেনশিয়া কমিয়ে দিতে পারে। এফ মানে ফিডব্যাক। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, সেই পঞ্চ ইন্দ্রিয় থেকে যদি আমাদের ইনফরমেশন আসা কমে যায়, মানে ধরুন আমি বুড়ো বয়সে চোখে ক্যাটারাক্ট হয়েছে, ছানি পড়েছে, তার অপারেশন করাচ্ছেন না, তিনি মানুষটা ঠিক করে দেখতে পাচ্ছেন না, আজকে যদি দেখতে না পান, আজ থেকে 3 দিন পরে যদি তাকে ধরেন, তিনি মনে রাখবেন কি করে? তিনি যদি শুনতে না পান, তাকে যদি 5 দিন পরে জিজ্ঞাসা করেন কী আলোচনা হয়েছিল, উনি মনে রাখবেন কি করে? ওই জন্য যাদের শোনার প্রবলেম বা দেখার প্রবলেম আছে, সেটা চিকিৎসা করাও ডিমেনশিয়ার দমনে একটা সাহায্য করতে পারে। জি মানে হচ্ছে গেট এনগেজড। কীরকম? অনেক সময় হয় যারা ভুলে যান, তাদেরকে আমরা পারিবারিক যে আলোচনা সভা, তাতে আমরা সাথে নিই না। আমরা বলি এই মানুষটা কী বা বলবে, তাকে আমরা কোনো কিছু ইনভলভ করি না। এই সোশ্যাল আউটকাস্টিং ডিমেনশিয়াকে আরও বাড়িয়ে দেয়। মানুষকে যদি আমরা পরিবারজনকে যদি সমস্ত আলোচনাতে ইনভলভ করি, তাদের সঙ্গে তাদের মতামতগুলো নিই, তাহলে কিন্তু তাদের জাজমেন্ট, তাদের ক্যালকুলেশন, তাদের মেমোরি সমস্ত কিছু কিন্তু উজ্জীবনা পাবে, এবং এগুলো ডিমেনশিয়া রুখতে সাহায্য করবে, এমনটাই আমাদের রিসার্চও বলে। ছোট শহরগুলো যেগুলো আছে, ভালো স্নায়ুরোগের চিকিৎসা পৌঁছতে গেলে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলো, যেমন ধরুন BS ডায়াগনস্টিক, কিভাবে সাহায্য করে মানুষকে সহজে ডাক্তার দেখানো বলুন, টেস্ট করানো বলুন, আর যা যা চিকিৎসা পদ্ধতি রয়েছে? দেখুন, আমার অভিজ্ঞতাতে দুটো জিনিসই আছে, যে আমাদের এখানকার বহু মানুষ দক্ষিণ ভারতে পাড়ি দেয়। দক্ষিণ ভারতে বসেও আমি কাজ করি এবং গ্রামে বসেও কাজ করি। যখন দেখি প্রচুর মানুষ প্রচুর অর্থ ব্যয় করে এক রাজ্য থেকে আরেক রাজ্যে আসে, তাদের কিন্তু হয়রানির শেষ থাকে না।
তারা তাদের গ্রামের কাছে ভালো ডাক্তার বা ভালো পরিষেবা, বিশেষ করে ভালো ডায়াগনস্টিক্স, যেখানে মাথা থেকে পা পর্যন্ত যেটা লাগে, যেটা হাই এন্ড স্টেট অফ আর্ট ফ্যাসিলিটি, সেগুলো অ্যাভেলেবেল নেই। আমার যেখান থেকে আমি বেড়ে উঠেছি হাওড়া জেলা থেকে, সেখানকার ডোমজুর এলাকায় আমরা যে ডায়াগনোসিস সেন্টার আমরা পেয়েছি বিএস ডায়াগনস্টিক্স, সেখানে আমাদের যেমন নিউরোলজির আমি রয়েছি, নিউরো রেডিওলজির ডক্টর শামিক বিশ্বাস রয়েছে, উনিও নিমহ্যান্স ব্যাঙ্গালোর থেকে গোল্ড মেডেলিস্ট ডাক্তার, যিনি এমআরআই বিভাগটা দেখেন। তার সঙ্গে সঙ্গে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 3 টেসলা এমআরআই। এই সময়ে এমআরআই যে সর্বোচ্চ ক্যাটাগরি যেটা আমাদের ইন্ডিয়াতে অ্যাভেলেবেল, সেটা হলো 3 টেসলা, যেখানে আমাদের স্নায়বিক যে রোগগুলো, মাথার মধ্যে অতি সূক্ষ্ম যে ড্যামেজগুলো যেটা খুঁজে পাওয়া সম্ভব, সেই মেশিন আছে। বা ধরুন সব রকম প্রযুক্তিগত ব্যবস্থাই পরিকাঠামোই আছে একদম, যেভাবে শনাক্ত করা সম্ভব। আমি একটু ডক্টর আচার্যর কাছে আসবো। ক্যান্সারের ব্যয়বহুল চিকিৎসার কথা আমরা শুনলাম, এবার একটু আপৎকালীন সুরক্ষার কথা। মানে অনেক সময় হয় না যে ক্যান্সার ধরা পড়লো কিন্তু একেবারে স্টেজ 4-এ, সেই জায়গায় পরপর ট্রিটমেন্ট করা, সব কিছু নিয়ে আগামী দিনে ভাবনা চিন্তা কি ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে আপনার? ক্যান্সার আপৎকালীন মানে তো এমার্জেন্সি। হ্যাঁ, এখন এমার্জেন্সি আলাদা, স্টেজ 4 আলাদা। হ্যাঁ। এবার স্টেজ 4 ক্যান্সারের, ইউজুয়ালি স্টেজ 4 ক্যান্সারের আমরা ডায়াগনোসিস করছি। স্টেজ 4 ক্যান্সারও আপনি যদি দেখেন বহু সেলিব্রিটি আছেন যারা মানে স্টেজ, হট করে খুব বেড়ে গেছে রোগটা, এরকম অবস্থায় যদি ধরা পড়ে, সেটাতে আমাকে ফার্স্টও তাকে আগে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে পেশেন্টটাকে একটু স্টেবল করতে হবে। তারপরে আমাদের ইউজুয়ালি কেমোথেরাপি করা হয় বা রেডিয়েশন করা হয়। তো এই ধরনের চিকিৎসা ব্যবস্থা তো আমাদের সবসময়ই রয়েছে। এখন তো বর্তমানে ইমিউনোথেরাপি সেটাও এসে গেছে। তো স্টেজ 4 ক্যান্সার মানেই যে মৃত্যু সেটা কিন্তু নয়। স্টেজ 4 ক্যান্সার পেশেন্ট যখন আসছে, তো আমরা ফার্স্ট তাকে পেশেন্টটাকে আগে দেখব যে পেশেন্টরা, আমাদের ডাক্তারি পরিভাষায় যেটা বলতে ভিসরাল ক্রাইসিস, মানে ধরুন লিভার, লাং, এই যে মেজর অর্গানস, কিডনি, এগুলো ডিরেঞ্জড আছে কিনা। তো যদি সেটা না থাকে তো ওকে, তো আমরা তাহলে ক্যান্সারের চিকিৎসায় ডাইরেক্ট চলে যেতে পারছি। আবার যদি ওগুলো থাকে তো আমাকে আগে পেশেন্টটাকে একটু সাপোর্ট দিয়ে আগে স্টেবল করতে হবে, করে তারপরে ইউজুয়ালি কেমোথেরাপি, এখন ইমিউনোথেরাপি এসে গেছে, পেইন হলে রেডিয়েশন দেওয়া হয়, প্যালিয়েটিভ কেয়ার, মরফিন, অনেক কিছু ব্যবস্থা আছে। স্টেজ 4 ক্যান্সার মানেই মৃত্যু কিন্তু নয়। স্টেজ 4 ক্যান্সারেও বহুদিন বাঁচা যায়, এবং সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ক্যান্সারের নেচারের ওপরে, তার জেনেটিক নেচারের উপরে। এখন সব কিছুই আমরা ওই টার্গেটেড থেরাপি, মানে জিনগত থেরাপিতে চলে আসছি। মানে কোন জিন মিউটেশন, প্রতিটা ক্যান্সারে কোন জিন মিউটেশন সেটা দেখতে হবে। এবার সেই জিন যে মিউটেশন, সাপোজ লাং ক্যান্সার, এই যে মেটাস্টেটিক লাং ক্যান্সারে আমরা এতদিন জানতাম মরেই যায়, সেখানে একটা জিন আছে EGFR, খুব কমন। এই EGFR জিন যদি মিউটেটেড থাকে তো সেখানে অনেক ড্রাগস আছে যেখানে কেমোথেরাপিও লাগছে না, অনলি ওই ওষুধ খেয়েই পেশেন্টটা বহুদিন ভালো থাকতে পারে। এবং ওইটাতে ধরুন প্রগ্রেস করলো ওই ড্রাগে, এবার তারপরেও আরও জেনেটিক টেস্ট আছে এবং সেখানে দেখা যাচ্ছে T79M বলে একটা মিউটেশন হয়, সেটা যদি আমরা দেখতে পারি তো আরও আদার্স ড্রাগ আছে। মানে ড্রাগসের প্রতিদিন প্রতিনিয়ত রিসার্চ চলছে এবং একটি ইমিউনোথেরাপি ড্রাগ বা টার্গেটেড থেরাপি ড্রাগ। মানে ডাক্তারবাবু আশার আলো দেখাচ্ছেন আমাদের। হ্যাঁ, আমি ভীষণভাবেই আশার আলো দেখাবো, এবং সব থেকে আশার আলো যে এগুলো সবই পশ্চিমবঙ্গে হয়। অনেক ধন্যবাদ। মলয়বাবু, আপনার মেডিকেল কলেজে আগামী দিনে আপনাদের কি পরিকল্পনা? আপনারা তো বেঙ্গলের বাইরেও চলে গেছেন, ত্রিপুরায় চলে গেছেন, আপনাদের পরিকল্পনার কথা, ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইব সংক্ষেপে। আমি স্বপ্ন দেখি বোলপুরে বসে আমরা রিসার্চ সেন্টার তৈরি করেছি, সেখানে অভিজ্ঞ ডাক্তারবাবুরা রিসার্চ করছেন। টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলিরেডিওলজি, AI, এগুলির প্রযুক্তিগতভাবে আমরা অল ওয়ার্ল্ডকে সাপ্লাই করতে পারছি। এবং আমার এলাকার যে বেকার ছেলেমেয়েরা, তারা প্যারামেডিক্যাল বা নার্সিংয়ে এই ডিজিটাল এবং AI তারাও পারদর্শী হয়েছে, এবং যেভাবে তারা এখন ডাক্তারবাবুদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে, এই সব যন্ত্রপাতি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে তারা ওয়ার্ল্ডের হেলথ সিস্টেমের মধ্যে ইনভলভ হয়েছে। অর্থাৎ বিশ্ব আজকে ছোট হয়ে গেছে, যে কোনো প্রান্ত থেকে অল ওয়ার্ল্ডে ট্রিটমেন্ট করা যায়, বা যে কোনো প্রান্তে বসে রুগীকে নিজের ঘরের মতো রেখে ট্রিটমেন্টের মতো সিস্টেম ভাবা যেতে পারি, যদি আমরা এলন মাস্কের প্রযুক্তিকে আমাদের মেডিকেল সায়েন্সে আনতে পারি। অনেক ধন্যবাদ। ডক্টর চট্টোপাধ্যায়,
হোমিওপ্যাথির জন্য ভবিষ্যৎ পরিকল্পনা কি? হোমিওপ্যাথির চিকিৎসার ক্ষেত্রে মানুষ আরও কত সুবিধে পেতে পারে, বা বলুন আরও দ্রুত সুবিধে কি করে পেতে পারে? এবং অবশ্যই আরও একটা প্রশ্ন করতেই চাইবো, এই সিজন চেঞ্জের সময় সর্দি কাশি এত কিছুর মধ্যে ভোগে মানুষ, চট করে সমাধান কি আছে হোমিওপ্যাথিতে? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমাদের এখন তো গভর্নমেন্ট অনেক বেশি সচেষ্ট হয়েছেন এবং বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র, বিভিন্ন হসপিটাল, সরকারি বেসরকারি হসপিটালে হোমিওপ্যাথিক ডিপার্টমেন্টগুলো আছে, যেখান থেকে আমরা হোমিওপ্যাথির প্রচার প্রসারটা করতে পারছি। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, আপনি বললেন এই যে সর্দি কাশি, দেখুন আমরা তো উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। তো এক কথাতে এইভাবে মেডিসিন বলাটা বোধ হয় ভুল হয়ে যাবে। তাও কিছু কিছু কমন রেমেডিস আছে যেগুলো, যেমন ধরুন ব্রায়োনিয়া, রাস্টাক্স, বেলাডোনা, আর্সেনিক অ্যালবাম, এই ধরনের মেডিসিনগুলো আছে, এগুলো আমরা প্রয়োগ করতেই পারি এবং ঘরে ইউজ করতেই পারি। আর 3 নম্বর প্রশ্নটা কি বললেন আপনি? আমার এটাই কথা ছিল যে এই সিজন চেঞ্জের সময় সর্দি কাশি হয়, তো সেই জায়গায় দাঁড়িয়ে চট করে কি মেডিসিন নিলে একটু সাহায্য পাওয়া যায়, সাপোর্ট যেমন পাওয়া যায়? ধরুন এটা উত্তর দিতে গেলে, যেমন ধরুন এক্সপোজার টু কোল্ড হলো, তখন এক ধরনের মেডিসিন আমরা ইউজ করব। এবার নর্থ কোল্ড উইন্ড এসে আমাকে এফেক্টেড করলো, তার জন্য আমি অন্যরকম মেডিসিন ইউজ করব। অ্যাকচুয়ালি টোটালিটি অফ সিমটমস দিয়ে কিন্তু মেডিসিনটা ঠিক করতে হয়। তবে জেনারেলি কমনভাবে আমরা ব্রায়োনিয়া আপনি শুনে থাকবেন, রাস্টক্স আপনি শুনে থাকবেন, ঠিক আছে, বেলেডোনা শুনে থাকবেন, এই ধরনের রেমেডিগুলো আমরা জেনারেলি ইউজ করি অ্যাকিউট কেসে। অনেক ধন্যবাদ ডক্টর শামীম। বিএস ডায়াগনস্টিক্সের ভবিষ্যৎ পরিকল্পনা কি মানুষের সেবা কার্যের জন্য, সংক্ষেপে জানতে চাইব। আমরা হাওড়ার বুকে এবং তার সঙ্গে সঙ্গে হুগলি, মেদিনীপুর, বিভিন্ন জায়গায় আমাদের একটাই মোটো যে অ্যাফোর্ডেবল অ্যান্ড অ্যাকাউন্টেবল হেলথ কেয়ার। মানে আপনি যে পরিষেবাটা বিশ্বমানের বলে মনে করেন, যে পরিষেবাটা আপনি সাউথ ইন্ডিয়াতে গিয়ে চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদে পাচ্ছিলেন, সেই একই পরিষেবা আমরা টিম বানিয়ে, বিভিন্ন স্পেশালিটির টিম বানিয়ে, যেমন নিউরোলজি, নিউরো রেডিওলজি, নিউরোসার্জারি, সাইকিয়াট্রি এবং ইত্যাদি টিম বানিয়ে সেই একই পরিষেবা একই ছাদের তলায় গ্রাম অঞ্চলে দেওয়া, যেখান থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মানুষজন যাদের পাড়ি দিতে হচ্ছিল ট্রেনে করে অন্য রাজ্যে, তারা আমাদের জেলায় এসে সেই চিকিৎসা পেতে পারবে। বিসি রয়ের আপন দেশে এইবারে সেই চিকিৎসা আমরা ফিরিয়ে আনবো, এটাই। অনেক ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জানিয়ে আমি আলোচনা পর্বের 2য় অধ্যায় এখানেই শেষ করছি। অনুরোধ করব জি 24 ঘন্টায় চোখ রাখতে অন্যান্য সব খবরের জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।